হোপফুলি। তো আমাদের যে কোর্স যেটা সেটা তো এমএমই 217 ট্রান্সপোর্ট ফেনোমেনা আর কাইনেটিক্স দুইটা আর কি। তো স্যার তো বোধহয় তোমাদের কাইনেটিক্স পড়ানো শুরু করছে না ফ্লুইড ডাইনামিক্স পড়াচ্ছে এখন? স্যার ফ্লুইড ডাইনামিক্স পড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু শেয়ার করে দেখি স্ক্রিন শেয়ার করা যায় কিনা। দেখা যাচ্ছে কিছু? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের স্যার বোধহয় কোর্স আউটকাম এগুলো দেখাইছেন তাই তো? আমাদের কোর্স অবজেক্টিভ তারপরে কোর্স আউটকাম এগুলো কি স্যার এক্সপ্লেন করেছেন? জি স্যার। ইয়েস স্যার। তাহলে CO1 CO2 এগুলো আমি আর বলতেছি না। আমার পোর্শন যেটা এখানে লেকচার ফরম্যাটে এই যে হিট ট্রান্সফার পোর্শন যেটা আছে লেকচার 10 থেকে লেকচার 30 মধ্যে আর কি, এইটুকু আমি হচ্ছে কভার করবো আর এটা মেইনলি তোমাদের যে বইটা আজকে এখনই বইটা দেখাবো ইনকর্পোরেট আর হিট ট্রান্সফার একটা বই আছে। আমার কথা কি শোনা যাচ্ছে তো? ক্লিয়ার না হলে বললো আর কি, কথা শোনা যায়? ইয়েস স্যার। ওকে আচ্ছা, তো চ্যাপ্টার যেটা আছে ওই ইনকর্পোরেট বইয়ের মেইনলি হচ্ছে চ্যাপ্টার 1 2 3 চ্যাপ্টার 6 চ্যাপ্টার 12 আর চ্যাপ্টার 13 এগুলোর পার্টিকুলার কিছু টপিকস সেগুলোর উপরেই মোটামুটি ফোকাস থাকবে। মেইনলি হচ্ছে মানে তোমরা হিট ট্রান্সফার অলরেডি আসলে পড়ে আসছো ইন্টারমিডিয়েট বা লেভেল যেখানে এ লেভেল পড়ো, কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন এগুলো সম্বন্ধে বেসিক কিছু আইডিয়া আছে। আমরাও বেসিক জিনিসেই থাকবো, হয়তো কিছু ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এখানে অ্যাড আপ হবে আর কি। ঠিক আছে, তোমাদের বই যেটা বইয়ের নাম হচ্ছে, আচ্ছা বইয়ের নাম দেখাচ্ছি এক মিনিট। এই বইটা অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিট অ্যান্ড মাস ট্রান্সফার, এটা হচ্ছে এফপি ইনকর্পোরেটের বই, ডিভিটের বই ইনফ্যাক্ট আসলে বার্গম্যান তারা লিখেছেন 7th এডিশন। এই বইটা আসলে ফলো করা হবে। ঠিক আছে, এই বইটা তোমার বাজারেও পাবা, তোমার অনলাইনেও আসলে অ্যাভেলেবল। সো আমার মনে হয় সবার কাছে মানে পেয়ে যাওয়া সম্ভব, অসম্ভব কিছু না আর কি। এটা 6th এডিশন আরো আছে উপরে, বোধহয় 8th এডিশন পরে বের হয়ে গেছে। আমরা 7th এডিশনটাতে স্টিক থাকবো। ঠিক আছে, তো হিট ট্রান্সফার বলতে আমরা যদি শুরু করতে চাই, আসলে হিট ট্রান্সফারটা কি না কেন? তোমাদের রেসপন্স পাচ্ছি না। আমি কি অনলাইনে আছে? আমার কথা শোনা যায়? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা সরি। ইয়েস স্যার। আমরা যে মোড অফ হিট ট্রান্সফার এখান থেকে শুরু করি, মেইনলি 3টা মোড, যেটা আমরা কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন এগুলো অলরেডি তোমরা পড়ে আসছো। তারপরে এই জিনিসগুলো বেসিক কনসেপ্ট থেকে আমরা শুরু করব। আমরা যখন কন্ডাকশন বলি, কন্ডাকশনকে আমরা আসলে ডিফাইন করি এভাবে যে একটা সলিড মিডিয়া, এটা অথবা ফ্লুইডও হতে পারে, বাট দ্যাট উইল বি এ স্টেশনারি ফ্লুইড। এটার মাঝখান দিয়ে অর্থাৎ অ্যাক্রস যখন হিটটা ট্রান্সফার হচ্ছে উইদিন আ মিডিয়ার মাঝখান দিয়ে, তখন সেটাকে আমরা বলছি কন্ডাকশন। এবং যখন এই হিটটা ট্রান্সফার হবে, তার মানে প্রধান শর্ত যেটা আমরা বলি হিট ট্রান্সফারের মেইন মেকানিজম, সেটা হচ্ছে যে হিট আসলে আমরা বলি যে একটা ফর্ম অফ এনার্জি, তাই তো? এনার্জি ট্রান্সফার হওয়ার জন্য এনার্জির গ্রেডিয়েন্ট থাকতে হবে, অর্থাৎ দুইটা প্রান্তে এনার্জির কম বেশ থাকতে হবে। এবং এটা পরিমাপ করার জন্য আমরা যে স্টেট ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে টেম্পারেচার। আমরা ইউজুয়ালি ধরি যে টেম্পারেচার যখন বেশি হয়, আমরা ধরে নিই যে কোন একটা ম্যাটেরিয়ালের টেম্পারেচার ইনক্রিজ হওয়ার কারণ তার ভিতরে কি হবে, এনার্জির অ্যামাউন্ট আসলে কি, যেখানে টেম্পারেচার কম তার থেকে বেশি থাকবে।
তাই তো? এবং যখনই এই গ্রেডিয়েন্টটা প্রেজেন্ট থাকবে, অর্থাৎ যদি আমরা এই দুইটা প্রান্ত দেখি, সলিডের দুই প্রান্তের টেম্পারেচার দুই রকম, T1 is greater than T2, অনলি দেন এই হিট ফ্লাক্স যেটা আমরা বলছি, এই হিট ফ্লাক্সটা হবে, এবং হিট ফ্লাক্সটার ডিরেকশনটা সবসময় হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার রিজনের দিকে হবে। এই হচ্ছে কন্ডাকশনের মেকানিজম। বলা হচ্ছে when a temperature gradient exists in a stationary medium, এবং স্টেশনারি মিডিয়ামটাকে ডিফাইন করছে কিভাবে, ইট ক্যান বি সলিড অর ইট ক্যান বি আ ফ্লুইড, বাট ফ্লুইড উইল বি a stationary fluid, তখন আমার এই কন্ডাকশন টার্মটা আমার আসবে, এবং এখানে হিট ট্রান্সফারটা হচ্ছে অ্যাক্রস দ্য মিডিয়াম। আমরা যখন কনভেকশন বলছি তখন আমাদের ডেফিনিশনটা এরকম যে আমাদের এখানে একটা মানে সলিড থাকবে বা লিকুইড অথবা গ্যাসও হতে পারে, একটা ম্যাটেরিয়াল, কিন্তু সেই ম্যাটেরিয়ালের বাউন্ডারিতে চলে আসছে, যে বাউন্ডারিটা আমরা একটা প্লেন বা সারফেস হিসেবে কাউন্ট করতেছি। অর্থাৎ এই যে এই প্লেনটাকে বলছি বা এই সারফেসটা সলিডেরও হতে পারে অথবা লিকুইডেরও হতে পারে, এবং তার অ্যাডজাসেন্ট অর্থাৎ বাউন্ডারির যে পরে অবশ্যই অন্য ম্যাটেরিয়াল। এবং এক্ষেত্রে আমরা ইউজুয়ালি ধরে নিই যে এখানে একটা মুভিং ফ্লুইড আছে, এয়ার হতে পারে বা অন্য ফ্লুইড হতে পারে, ওয়াটার হতে পারে। যখন এই দুইটা মিডিয়ামের মধ্যে আমার টেম্পারেচারের গ্রেডিয়েন্ট প্রেজেন্ট থাকবে, অর্থাৎ সলিড এবং লিকুইডের টেম্পারেচার ভ্যারি করতেছে এই সারফেসে এসে, তখন এই সারফেসের ভিতর থেকে অথবা সারফেসের দিকে দুটাই হতে পারে হিট ট্রান্সফার হতে পারে। কনভেকশন রেফার করছে হিট ট্রান্সফার দ্যাট উইল অকার বিটুইন এ সারফেস অ্যান্ড এ মুভিং ফ্লুইড, এবং শর্তটা হচ্ছে এই কন্ডিশন হচ্ছে যে দে আর অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। আর যখন রেডিয়েশনের কথা আমরা বলতেছি, রেডিয়েশনের কনসেপ্টটা অবশ্যই একটু ডিফারেন্ট, কারণ রেডিয়েশনের ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটার নেচার নর্মাল যে এনার্জি ট্রান্সফার সেটার মতো না। এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফর্মের কথা বলি অথবা ফোটন নিয়ে কথা বলি। তো যেখানে এটা যখন আমরা ডিফাইন করতেছি, যে কনসেপ্টটা আমরা ধরি যে আমাদের যে স্পেস আছে, অর্থাৎ আমরা যদি পুরো ইউনিভার্সকে আমরা কাউন্ট করি, ইউনিভার্সের ভিতরে অনেকগুলো অবজেক্ট রয়ে গেছে, প্রত্যেকটা অবজেক্টেরই বাউন্ডারি লাইনে আমার কি আছে, সারফেস আছে। প্রত্যেকটা সারফেস থেকে যেটা হবে যে কোনো না কোনো ফর্মে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে, ফোটন ফর্মে হতে পারে, রেডিয়েশন ইমিশন হবে। এবং কত মাত্রায় এটা হবে, অর্থাৎ এটা ইন্টেন্সিটি কিরকম, বা এটাকে আমরা যদি কোয়ান্টিফাই করি, এটা কোয়ান্টিফিকেশনের যে নিয়ামক সেটা হচ্ছে ওই পার্টিকুলার বডি বা সারফেসের যে টেম্পারেচার। তো এখানে আমার যদি আমরা এই ফিগারটা দেখি, যেখানে আমার দুটা আলাদা বডি দেখা যাচ্ছে, দুটা বডির একটা সারফেস টেম্পারেচার T1 একটা T2, তো দুটা থেকেই আমার কি হচ্ছে, রেডিয়েশন ইমিশন করবে। এবং রেডিয়েশন ইমিশনের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে এটা ডিরেকশন, অর্থাৎ আমরা যখন কন্ডাকশন বা কনভেকশন বলি তখনকার যে ডিরেকশন, তার থেকে এই রেডিয়েশনের যে ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার কোয়াইট ডিফারেন্ট, কারণ এটা স্ফেরিক্যাল ফর্মে আমার সব দিকে আসলে ছড়িয়ে পড়ে। তো এই যে ছড়িয়ে পড়তেছে, তখন আমরা যেটা বলি যে এই একটা সারফেস থেকে রেডিয়েশন ইমিশন হচ্ছে, সেটা আসলে ইউনিভার্সের সব দিকেই ছড়াচ্ছে, আরেকটা সারফেস থেকে হচ্ছে। এই দুইটার রেসপেক্টিভ জিওমেট্রিক্যাল কোঅর্ডিনেশন এবং ইন্টেন্সিটি সবকিছু মিলায় একটা থেকে এনার্জি আসছে, একটা থেকে এনার্জি যাচ্ছে। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে যেটা হবে যে দুটা সারফেসের মাঝখানে একটা নেট এনার্জি ট্রান্সফার হবে। তো এই যে টোটাল ট্রান্সফার হচ্ছে, এটাকে যদি কোয়ান্টিফাই করা হয়, এটার সোর্স বা মোড হচ্ছে আমার রেডিয়েশন। তিনটা মোডই আমার হিট ট্রান্সফার হতে পারছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। তিনটার মেকানিজম ডিফারেন্ট। একটার ক্ষেত্রে অ্যাক্রস দ্য মিডিয়াম হচ্ছে, একটার ক্ষেত্রে হচ্ছে আমার একটা মিডিয়া থেকে তার অ্যাডজাসেন্ট আরেকটা মিডিয়াতে, আর আরেকটা হচ্ছে দুটা আলাদা সারফেস, তার মাঝখানে যদি এখন মিডিয়ার কথা চিন্তা করি, এখানে কি আসলে মিডিয়া আছে প্রেজেন্ট? আমরা যদি রেডিয়েশনের কথা বলি, নো স্যার। এখানে আসলে আমরা যেটা বলি মিডিয়া হয়তো থাকতে পারে, কারণ যদি আমরা বলি যে এর মধ্যে এয়ার আছে বা অন্য কোনো ফ্লুইড আছে, মে বি প্রেজেন্ট, তো আমরা এটাকে বলি যে যখন আমরা রেডিয়েশন, নর্মাল রেডিয়েশন কনসিডার করি, তখন বলে নেই যে মিডিয়াটা আছে, এটা হচ্ছে মানে নন ইন্টারসেপ্টিং বা নন ইন্টারভেনিং, এটা কোনো ইন্টারভেন করছে না, এটা কোনো ফাংশন নেই। অর্থাৎ এই এখানে যদি আমি একটা ভ্যাকুয়াম রাখি, তাহলে যে ধরনের আচরণ করবে, যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের মধ্য দিয়ে যখন রেডিয়েশন ট্রান্সফার হবে, সেম টাইপ অফ মেকানিজম উইল অ্যাপিয়ার।
এখন এটা হচ্ছে জেনারেল কথা, আমরা যখন রেডিয়েশন আরো ডিটেলস পড়বো তখন দেখবো যে আসলে কোন ক্ষেত্রে আমরা এটা পার্টিসিপেটিং মিডিয়া বলি আর এটা কোন ক্ষেত্রে নন পার্টিসিপেটিং মিডিয়া বলি, সেটা আরো ডিটেলস তখন আসবে আর কি। এখানে বলতেছে ইন অ্যাবসেন্স অফ ইন্টারভিনিং মিডিয়া দেয়ার ইজ নেট হিট ট্রান্সফার বাই রেডিয়েশন বিটুইন টু সারফেসেস। তো শর্ত কিন্তু খেয়াল রাখতে হবে সব জায়গাতেই, যে এখানে যেরকম দুই প্রান্তে দুইটা টেম্পারেচার, এখানে দুইটা মিডিয়ার দুইটা টেম্পারেচার, এখানেও দুইটা সারফেসের দুইটা আলাদা টেম্পারেচার থাকতে হবে, দেন উই ক্যান কনক্লুড দ্যাট দেয়ার ইজ এ ট্রান্সফার অফ হিট। এখন আমরা যদি এটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসি, প্রত্যেকটার যদি কন্ডাকশনের কথা বলা হয়, কন্ডাকশনটাই আজকে দেখার চেষ্টা করা হবে। কন্ডাকশনের ক্ষেত্রে আমরা বলতেছি যে এটাকে আমরা এভাবে আমরা চিন্তা করি যে এখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার অফ এনার্জি। এখন যখন এনার্জি হচ্ছে তখন আমার একটা সোর্স আছে, একটা আমার ডেস্টিনেশন আছে, তাই তো, বা সিঙ্ক আছে। তো এখানে আমার যেটা হচ্ছে যে মোর এনার্জেটিক একটা রিজিয়ন থাকবে, একটা থাকবে লেস এনার্জেটিক রিজিয়ন বা পার্টিকেল, যেভাবে বলি সাবস্টেন্স। তো এইখানকার মধ্যে আমার ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ ফর মোর এনার্জেটিক পার্টিকেল টু লেস এনার্জেটিক পার্টিকেল অর সাবস্টেন্স। এবং এটা হবে কি জন্য, ডিউ টু ইন্টারাকশন বিটুইন পার্টিকেলস। এখানে ইন্টারাকশনটা কিরকম, আমরা যদি একটা গ্যাসিয়াস মলিকুল নিয়ে চিন্তা করি, যে একটা স্পেসের মধ্যে কনফাইন্ড আছে গ্যাস, এবং তার মধ্যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট এক্সিস্ট করতেছে। এবং এখানে একটা বড় অ্যাজাম্পশন যেটা লাগবে, কন্ডাকশন আর কনভেকশনের যখন আমরা মানে ডিফারেন্সিয়েট করি, যে আমার কোনো বাল্ক বা ম্যাক্রোস্কোপিক মোশন এখানে নাই। অর্থাৎ আমার এই যে আমি গ্যাসিয়াস মলিকুল গুলো দেখতেছি, এখানে অনেকগুলো হয়তো বা অ্যাটম বা মলিকুল রয়েছে প্রেজেন্ট, তাদের যে মুভমেন্ট এটা কনফাইন্ড, অর্থাৎ এই বাউন্ডারি রিজনের বাইরে তার সাবস্টেন্সিয়াল কোনো মুভমেন্ট নাই, তারা এর মধ্যেই কনফাইন্ড আছে। তো এই অ্যাজাম্পশনটা যখন আমার থাকছে, তখনই আমি এটাকে কন্ডাকশনের মধ্যে ফেলতে পারবো, আদারওয়াইজ এটা কিন্তু কন্ডাকশনের মধ্যে আর থাকবে না, তখন অন্য মেকানিজমের এফেক্ট, অন্য মেকানিজমের এফেক্ট এখানেও আছে, বাট ইট ক্যান বি নেগলেক্টেড। যখন এটা আমার প্রেজেন্স হবে অনেক বেশি, তখন এই এফেক্টটা আমরা নেগলেক্ট করতে পারবো। তো বলা হচ্ছে যেটা, যে গ্যাসের কথা যদি বলি, যে এই গ্যাসটা বলা হচ্ছে একটা স্পেস কনফাইন করতেছে, সেই স্পেসটাকে আমরা দুইটা সারফেস দিয়ে বাউন্ডারি লাইন আমরা ইন্ডিকেট করতেছি, অর্থাৎ দুইটা সারফেস, আপার সারফেস, লোয়ার সারফেস, এর মধ্যে আমার এটা আবদ্ধ অবস্থায় আছে। বলা হচ্ছে যে এটা টেম্পারেচারটা মেনটেন করা হচ্ছে এমন ভাবে যে আপার সারফেস যেটা, এটার টেম্পারেচার T1, লোয়ার যে সারফেস আছে সেখানে লোয়ার প্লেনের টেম্পারেচার T2। এবং আমার যদি আপার প্লেন থেকে লোয়ার প্লেনের দিকে আমি আস্তে আস্তে আসতে থাকি, আমার টেম্পারেচারটা মোটামুটি, আমরা যদি এটাকে এক্স এক্সিস এই দিকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ধরি, তাহলে আমার যে টেম্পারেচার প্রোফাইলটা এরকম, অর্থাৎ হায়ার টেম্পারেচার থেকে আস্তে আস্তে, অর্থাৎ T1 থেকে T2 পর্যন্ত আমার কমতেছে। তো এখন আমরা যখন টেম্পারেচার বলি, টেম্পারেচারটাকে আমরা আসলে বলতে পারি যে আমাদের কতটুকু আসলে এখানে মানে এনার্জি আছে, এনার্জি বাড়লে আসলে আমার টেম্পারেচার বাড়ে, তাই তো। ইউজুয়ালি যে সমস্ত রিজিয়নে আমার হাই হিট থাকে, হাই এনার্জি ইনপুট থাকে, সেখানে এই টেম্পারেচারটা বেশি থাকে। বলা হচ্ছে আমরা অ্যাসোসিয়েট করতেছি, যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের টেম্পারেচার আমরা বলি, তাহলে বলতেছি যে ওই পয়েন্টের যে গ্যাস মলিকুল গুলো আছে সেটার টেম্পারেচারটাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ আমি যদি এই মলিকুলে আসি, এই পয়েন্টটা ইন্ডিকেট করি, এই পয়েন্টের টেম্পারেচারটা আসলে আমার কোনটা, অর্থাৎ এই T1 এর কাছাকাছি জায়গার একটা টেম্পারেচার। আবার যদি এই প্রান্তে আসি, এই রিজনে, এখানকার একটা মলিকুলের টেম্পারেচার আসলে কত, ক্লোজ টু T2, T2 ছাড়া তো একটু বেশি হবে, বাট এটার কাছাকাছি টেম্পারেচার। এখান থেকে যদি উপরে যাই, টেম্পারেচার বাড়তে থাকবে, আবার এদিক থেকে যদি নিচে আসতে থাকি, এই মলিকুলগুলোর টেম্পারেচার গ্র্যাজুয়ালি কমবে। এখন যে বাড়বে বা কমবে সেটা কোন মানে রেট ফলো করবে, সেটা আমরা এই কার্ভটা থেকে মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি। এখন এই যে এনার্জি আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটম বা মলিকুলারই এনার্জি আছে, এই এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। এখন ট্রান্সফার হওয়ার উপায়টা কি, এই এনার্জিটাকে আমরা বলতেছি যে একটা হচ্ছে, মানে যখন এই অ্যাটম গুলা মুভ করছে, মুভমেন্ট কিরকম, সে একটা জায়গায় স্পেসের এই প্রান্ত থেকে আবার কি হচ্ছে, ওই প্রান্তে যেতে পারছে র্যান্ডমলি, কিন্তু এটা এদিকে যেতে পারে বিভিন্ন ভাবে। সো র্যান্ডম ট্রান্সলেশনাল মোশন আছে তার মধ্যে। আবার প্রত্যেকটা মলিকুলার ইন্ডিভিজুয়াল যদি আমরা দেখি, তার মাঝখানে ভিতরে, অর্থাৎ আমরা যদি ইলেকট্রনের অরবিটাল মুভমেন্ট বা অ্যাটমের অন্যান্য মুভমেন্ট গুলো চিন্তা করি, যারা ভাইব্রেশনাল মোশনস, রোটেশনাল মোশন, এই সবগুলো মোশনে কিন্তু প্রেজেন্ট। এবং এই প্রত্যেকটা মোশনের মাধ্যমে এনার্জি
স্পেসের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। তাহলে আমরা বলতেছি যে হায়ার টেম্পারেচার যেগুলো সেগুলো হচ্ছে হায়ার মলিকুলার এনার্জি আছে, যেটা লোয়ার টেম্পারেচারে আছে সেটার লোয়ার মলিকুলার এনার্জি আছে। এখন এই যে মুভমেন্ট যখন করতেছে, তার মানে এই প্রান্ত থেকে যদি একটা অ্যাটম এইদিকে চলে যায়, তার মানে সে তার এনার্জি কি করবে, ক্যারি করে এই পাশে নিয়ে যাবে। দ্য সেম টাইম এই প্রান্তের অর্থাৎ আপার এন্ডের কোনো একটা মলিকুল যদি আমার নিচে চলে আসে, তার মানে সে কি করবে, তার যে এনার্জিটা সে কিন্তু ক্যারি করে নিচে আসতেছে। তো আমরা যদি এটাকে নেট মুভমেন্ট চিন্তা করি, নেট মুভমেন্টের ফলে তাহলে এনার্জিটা কি হবে, অর্থাৎ লোয়ার এন্ডের যে মলিকুল তার এনার্জি কম, সে যদি উপরে যায় তার মানে উপরের যে পোর্শন আছে আপার পোর্শন, তার এনার্জি কি বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে না কমবে? চিন্তা করে বলো। অর্থাৎ লোয়ার এন্ড কমে যাবে, আর যদি আপার এন্ডের গুলো যদি এদিকে আসে, নিচে আসে, তাহলে লোয়ার এন্ডের এনার্জি কি হবে, বাড়বে। বাড়বে। অর্থাৎ আমার এনার্জিটা আসলে যদি মুভমেন্ট দেখো, এনার্জির মুভমেন্টটা হচ্ছে কি আপার ডিরেকশন থেকে লোয়ার অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ এক্স যদি আমি এটাকে এক্স অ্যাক্সিস চিন্তা করি, অর্থাৎ পজিটিভ এক্স ডিরেকশন বরাবর হিটটা কি হচ্ছে আসলে ট্রান্সফার হচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে এই কনসেপ্টটা? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন যেটা বলতেছে যে এভাবে এনার্জি ট্রান্সফার হতে পারে। আরেকটা ফর্ম যেটা হতে পারে, এই যে র্যান্ডম মুভমেন্ট হচ্ছে মলিকুলের, তার মধ্যে কলিশন হওয়ার ডেফিনেটলি চান্স আছে, কলিশন হবেই। একটা নেইবারিং মলিকুল একটার সাথে কনস্ট্যান্টলি তোমার কলাইড করবে, এবং যখন কলিশন হবে তখন ইউজুয়ালি যেটা হবে, যেটা মোর এনার্জেটিক তার সাথে যদি লেস এনার্জেটিক আরেকটা মলিকুলের কলিশন হয়, তাহলে মোর এনার্জেটিক থেকে লেস এনার্জেটিক যেটা আছে সেখানে আমার কি হবে, এনার্জি ট্রান্সফার হবে। তো তাহলে আমরা যেটা বলতে পারি যে আমার যখন একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট যখন প্রেজেন্ট থাকবে, এনার্জি ট্রান্সফার বাই কন্ডাকশন মাস্ট দেন অকার ইন দ্য ডিরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার। অর্থাৎ আবার উপরের টেম্পারেচারটা বেশি, নিচেরটা কম। সো নিচের দিকে অর্থাৎ ডিক্রিজিং যে টেন্ডেন্সি যেটা আছে টুয়ার্ড লোয়ার টেম্পারেচারের, এই বরাবরই কিন্তু আমার হিটটা সবসময় ট্রান্সফার হচ্ছে। এখন এটা তুমি কলিশনের মাধ্যমেও হতে পারে, কলিশন ছাড়াও হতে পারে, বাট সবসময় আমার ডিক্রিজিং টেম্পারেচারের দিকেই আমার এই হিটটা মুভ করবে। তো এখানে একটা হাইপোথেটিক্যাল প্লেন এখানে ফিগারে দেখানো আছে, যেটা বলতেছে এক্স নট প্লেন, যেটা তোমার বলতে পারো আপার প্লেন আর লোয়ার প্লেনের মিড রেঞ্জে দেখাচ্ছে। এটার পজিশন তুমি যে কোনো একটা পজিশন চুজ করতে পারো, যেখানেই চুজ করো না কেন সেখানেই দেখবা যে এর নিচ থেকে মলিকুল উপর দিকে যাচ্ছে, উপর থেকে মলিকুল নিচ দিকে আসে র্যান্ডমলি। তো বলা হচ্ছে যে যে মলিকুল গুলো যেগুলো এই প্লেনের উপরে আছে তাদের এনার্জি হচ্ছে হায়ার টেম্পারেচারের রেঞ্জের সাথে অ্যাসোসিয়েটেড, আর যেগুলো লোয়ার রিজনে আছে তার টেম্পারেচার কম, সো এখানে এনার্জিও কম। তো তার মানে যে নেট ট্রান্সফার অফ এনার্জি, এই জিনিসটা সবসময় আমার পজিটিভ এক্স ডিরেকশন বরাবরই কিন্তু হচ্ছে, অর্থাৎ লোয়ার যে টেম্পারেচার সেখানে যাচ্ছে। আর যদি কলিশন হয় তখন এই এনার্জি ট্রান্সফারটাকে আসলে আমি এনহ্যান্স করি, অর্থাৎ রেটটা বাড়বে। তো তাহলে আমরা যদি কনক্লুশনে আসি, আমার যে কন্ডাকশনের ক্ষেত্রে, কন্ডাকশনে কি হচ্ছে, আমরা বলি যে উই মে স্পিক অফ নেট ট্রান্সফার অফ এনার্জি বাই র্যান্ডম মলিকুলার মোশন, এবং এটাকে আমরা বলতেছি ডিফিউশন অফ এনার্জি। অর্থাৎ সরি, আমরা এমনি ডিফিউশন অফ মাস এই জিনিসটা আমাদের খুব রেগুলার আমরা পড়ে আসছি। আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে এনার্জিটাও আসলে ডিফিউজ হচ্ছে। তো এই সিচুয়েশনটা আমরা যে একটু আগে যে সিচুয়েশন দেখলাম, এটা আমরা গ্যাসিয়াস মলিকুল নিয়ে চিন্তা করতেছি, তাই তো? গ্যাসিয়াস মলিকুলে যদি আসি, গ্যাসিয়াস যদি মলিকুলকে আমরা ডিসক্রাইব করি, এর মধ্যে আসলে যে মলিকুল গুলো থাকবে তার নেচারটা কিরকম। আমরা যদি সলিড গ্যাস লিকুইড এই তিনটাকে মানে একটার সাথে একটা কম্পেয়ার করি, কিভাবে আমরা কম্পেয়ার করতে পারি? মলিকুলার মুভমেন্ট। মানে মলিকুলার মুভমেন্টটা এখানে কম্পারেটিভলি আসলে কি ফ্রি, মানে ডিস্টেন্স যার ট্রাভেল করতে পারবে, ট্রাভেলের ডিস্টেন্সটা কি কম্পেয়ার টু যদি লিকুইড বলি বা সলিড বলে অনেকখানি বেশি, তাই তো? কিছুটা ফ্রিলিও মুভ করতে পারবে, পুরোপুরি ফ্রি না, কিছুটা ফ্রি। আর যদি লিকুইডে আসি তখন বলতেছি যে মলিকুলস আর মোর ক্লোজলি স্পেসড, এবং মলিকুলার ইন্টারেকশন যেটা, অর্থাৎ একটার সাথে একটা যে তোমার আকর্ষণ বলো সেটা কি
মোর স্ট্রঙ্গার, মোর ফ্রিকুয়েন্ট। তো সেক্ষেত্রে আমার এই যে ডিস্টেন্স, যেটা যদি বলো ডিস্টেন্স ট্রাভেলের ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, কমে আসবে। কিন্তু কলিশনটা কি হবে তখন? আমার পয়েন্টটা বুঝতে পারতেছো তো? স্যার বেড়ে যাবে কলিশন। বেড়ে যাবে, তাই তো? আমি যদি গ্যাসে যাই, গ্যাসের মধ্যে যতটা কলিশন হচ্ছে তার তুলনায় লিকুইডে অনেক বেশি। আমি যদি সলিডে আসি, সলিডে তখন কি ল্যাটিস মোশন আসবে আরো বেশি। তো আমরা এই জন্য বলি যে আমরা যখন মানে কন্ডাক্টিভিটির কথা বলি, কন্ডাক্টিভিটি আসলে সলিড, লিকুইড, গ্যাস এটার যদি কম্পেয়ার করা হয় কোনটার বেশি হবে আসলে? সলিডের ডেফিনেটলি অনেক বেশি হবে, তাই তো? সলিডের বেশি হবে। সলিডের অনেক বেশি হবে, গ্যাসের কম্পারেটিভলি অনেক কম হবে, তাই তো? এটাই বলতেছে যে আমরা যদি সলিডে বলি, কন্ডাকশন যখন এটার রিজনটা আমরা বলবো কি রিজনে হচ্ছে, এটা হচ্ছে অ্যাটমিক অ্যাক্টিভিটির জন্য হচ্ছে। এবং এই অ্যাটমিক অ্যাক্টিভিটিতে যেটা বলা হয় ল্যাটিস ভাইব্রেশনের কারণে হবে। এটা গ্যাসের ক্ষেত্রে আমার ছিল মলিকুলার মুভমেন্ট, এখানে হয়ে যাচ্ছে সেটা ল্যাটিস ভাইব্রেশনের কারণে। একটা ল্যাটিস আর একটা ল্যাটিসে কি হবে, ভাইব্রেশনের মাধ্যমে এনার্জি ডিফিউজ করে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার এনে এনার্জি ট্রান্সফার করে। তো মডার্ন ভিউ যেটা বলতেছে যে এনার্জি ট্রান্সফার এটা হচ্ছে ল্যাটিস ওয়েভ এর মাধ্যমে হবে অ্যাটমিক মোশনের কারণে। তো আমরা যদি এখন মানে কন্ডাক্টর নন কন্ডাক্টর শ্রেণীতে ভাগ করি, আমরা যদি মানে খেয়াল রাখবা যে মানে এই হিট ট্রান্সফারের সাথে তোমার ইলেকট্রিক্যাল যে মানে ইলেকট্রিসিটি, এটারও আসলে অনেক অ্যানালজিক্যাল মিল আছে। আমরা একটা ইলেকট্রিক্যাল নন কন্ডাক্টর আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের ডিফারেন্ট মানে যদি নেচারের মধ্যে পার্থক্য দেখি, দুইটা আসলে কোন জায়গাতে আমার পার্থক্য। আমরা যখন নন কন্ডাক্টর বলি বেশিরভাগই আসলে কি হয়, তোমার ইউজুয়ালি সিরামিক্স জাতীয় জিনিসপত্র এগুলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি কম। আর যদি মেটালে আসে, মেটালে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি ইউজুয়ালি বেশি হয়, তাই তো? রিজনটা কি? স্যার ফ্রি রিজনটা ইলেকট্রন কি? ফ্রি ইলেকট্রন থাকে মেটালে। রাইট, ঠিক আছে। তো এখানেও একই, আমার যখন হিট ডিফিউজ করবে, হিট ডিফিউজ করার যে ক্যারিয়ার, তুমি যদি ল্যাটিস মোশনে আসো, ল্যাটিস মোশন গুলো যেটা হচ্ছে সেখানে তোমার একটা রেস্ট্রিকশন থাকতেছে, তাই তো? যদি ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট থাকে তখন সে কি করতে হবে, তার মুভমেন্টের ডিরেকশনটা যেমন র্যান্ডম থাকবে বাট তার মুভমেন্টের ব্যাপ্তিটা বেশি। তো এই কারণে যেগুলো তোমার যে মেটালিক ম্যাটেরিয়ালে যখন আসি সেখানে ফ্রি ইলেকট্রন থাকে, সেখানেও তোমার এই ট্রান্সলেশন অন মোশন অফ ফ্রি ইলেকট্রন এটার প্রেজেন্সের কারণে কন্ডাক্টিভিটি, অর্থাৎ এখানে আমরা থার্মাল কন্ডাক্টিভিটির কথা বলতেছি, এটা তখন বেড়ে যাবে। তো কন্ডাকশনের উদাহরণ মানে আমাদের যদি মানে ন্যাচারাল মানে মানে কি বলবো এটাকে প্র্যাকটিক্যাল লাইফে যাই, অনেক দেখবা এখানে উদাহরণ যেটা বইয়ের উদাহরণ যেটা বলা আছে যে আমরা যখন চা খাই, চা খাওয়ার সময় যদি চামচটা ডুবাই, তখন যেটা হবে যে চামচটা একটু করে গরম হয়ে যাবে। রিজন হচ্ছে এখানে আসলে এনার্জিটা কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, এখানে কন্ডাকশনের মাধ্যমে হচ্ছে। আর তো এখন এই যে কন্ডাকশনের মাধ্যমে হিটটা ট্রান্সফার হচ্ছে, এটাকে কোয়ান্টিফাই করবো কিভাবে? কোয়ান্টিফাই করার জন্য আসলে বিভিন্ন রেট ইকুয়েশন আছে, কিছু কিছু ইকুয়েশন তোমাদের হয়তো পড়াও আছে। তো আমাদের এই যে কোর্সের মেইন মানে অংশ জুড়েই থাকবে এই ইকুয়েশন গুলো, তোমার ধরো হয়তো ডিরাইভ করা, ইউজ করা, প্রবলেম সলভ করা, মানে এই জিনিসগুলোর মধ্যেই ফোকাস থাকবে। তো কনসেপ্ট যেগুলো আছে, কনসেপ্ট গুলো শুরু থেকে একটু ভালো করে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো যে প্রত্যেকটা টার্ম, একটা টার্ম থেকে একটা পার্থক্য কোন জায়গায়। তো ইকুয়েশন গুলো যদি আমরা আসি, রেট ইকুয়েশন মেইনলি ইউজ করবো আমরা অ্যামাউন্ট অফ এনার্জি এটা কমপ্লিট করার জন্য। এবং এটা যখন আমরা ইউনিট আসি তখন বেশিরভাগ দেখবা যে এনার্জি ট্রান্সফার পার ইউনিট টাইম। আরেকটা জিনিস আমার আসে সেটা হচ্ছে পার ইউনিট এরিয়া, এটা আমরা একটু পরে দেখি। যেমন ফুরিয়ার্স ল, এটা তোমরা বোধহয় পড়েও আসছো কিছুটা। ফুরিয়ার্স লটাকে আমরা যখন বলি, এটা ওয়ান ডাইমেনশনাল ফুরিয়ার্স ল বলতেছি। আমরা যদি থ্রি ডাইমেনশনাল যাই, এখানে থ্রি ডাইমেনশনাল ফুরিয়ার্স ল চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে শুধুমাত্র এক্স এক্সিসটাকে আমরা কাউন্ট করছি, বাট ফুরিয়ার্স ল ক্যান বি অ্যাপ্লাইড টু থ্রি ডাইমেনশনাল স্পেস অলসো। আমরা ওয়ান ডাইমেনশনাল স্পেসে যখন কনফাইন থাকতেছি, আমরা বলতেছি যে এটাকে যদি এক্স এক্সিস আমরা ধরি, তার মানে আমার উপরে ওয়াই, এদিকে ধরলাম জেড এক্সিস। তো আমার যে সলিড বডিটা নিয়ে আমরা কাজ করতেছি সেটার ডাইমেনশনাল যদি আমরা মানে স্পেস ওরিয়েন্টেশনটা দেখি, তার এক্স এক্সিসে তার বাউন্ডারি আছে, একটা বাউন্ডারি হচ্ছে এখানে আর আরেকটা বাউন্ডারি এখানে, এবং তার থিকনেস বলতেছি আমি এল। এটা একটা প্লেন ওয়াল। ওয়ালের আমরা যদি মানে এরিয়ার কথা চিন্তা করি,
এখানে সারফেস এরিয়া আছে অনেকগুলো, তাই তো? 6টা টোটাল সারফেস এরিয়া হওয়ার কথা যদি আমরা এটাকে একটা আয়তাকার জিনিস হিসেবে চিন্তা করি। তার মানে আমার ফ্রন্ট একটা সারফেস এরিয়া আছে, ব্যাক আছে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দুই পাশে আমার দুইটা সারফেস এরিয়া আছে, বটম এবং টপ দুইটা পোর্শনে আরো দুইটা সারফেস এরিয়া আছে, তাই তো? এখন আমরা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর ধরতেছি, এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট এক্সিস্ট করে। তার মানে টেম্পারেচার যখন আমরা ফাংশন হিসেবে চিন্তা করতেছি, এখানে ভ্যারিয়েবল একটাই ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা হচ্ছে এক্স। টেম্পারেচারটা এক্স এর সাথে ডিপেন্ডেন্ট। এই ধরনের সিচুয়েশনে আমি যদি রেট ইকুয়েশনটা বলি, অর্থাৎ আমার এখানে রেট বলতে আমি কোন রেটটাকে এক্সপ্রেস করতে যাচ্ছি, অবশ্যই আমার হিট এনার্জি, কতটুকু হিট এনার্জি আমার ট্রান্সফার হচ্ছে পার ইউনিট টাইম, তাই তো? এবং এখানে আমরা যে মানে কোয়ান্টিটিটা ইউজ করতেছি খেয়াল করে দেখো, হিট ফ্লাস্ক, তার ইউনিটটা বলতে এটার যে মানে সরি সিম্বল হচ্ছে কিউ ডাবল প্রাইম এক্স। এক্স দিয়ে ডিনোট করতেছে আমি এক্স ডিরেকশনে আমার হিটটা ট্রান্সফার হচ্ছে। এখানে দুইটা প্রাইম দেওয়ার অর্থ এখানে ডাইমেনশনাল ব্যাপার চলে আসতেছে, অর্থাৎ আমি দুইবার আসলে আমার ভাগ হচ্ছে। এটা কিরকম, মানে আমরা এই হিট ফ্লাস্ক যখন বলতেছি, হিট ফ্লাস্ক হচ্ছে ইউনিট ওয়াট পার মিটার স্কোয়ার, অর্থাৎ হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে একটা সার্টেন এরিয়ার উপর ভিত্তি করে। আমরা যদি চিন্তা করি এখানে এই এক্স অ্যাক্সিসের বরাবর যে দুইটা এন্ড আছে, একটা এন্ডের একটা প্লেনের টেম্পারেচার আমরা ধরতেছি T1, আরেকটা প্লেনের টেম্পারেচার ধরছি T2। আমরা একটু আগে আমাদের যে কনসেপ্ট পড়ে আসছি তাতে আমাদের যে কনসেপ্ট আছে, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার এন্ডের দিকে আমার কি হয়, হিট এনার্জিটা পাস করে, তাই তো? অর্থাৎ আমরা দেখে আসছি যে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেটা আমার যখন টেম্পারেচার ডিক্রিজ করে সেই দিক বরাবর আমার কি হয়, কন্ডাকশনের মাধ্যমে হিটটা ট্রান্সফার হয়। তাহলে এখানে হিটটা এই বরাবরই ট্রান্সফার হওয়ার কথা, পজিটিভ এক্স ডিরেকশন বরাবর, তাই তো? তো এখানে এই ইকুয়েশনটা যদি দেখো, এখানে কিউ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু মাইনাস কে ডিটি বাই ডিএক্স। এই ডিটি বাই ডিএক্সটা আমরা বলতেছি কি, এক্স ডিরেকশন বরাবর আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমি টেম্পারেচার কমতেছে কখন, যখন আমার আমি এক্স ডিরেকশন বরাবর আমার লোকেশন চেঞ্জ করছি। আর এই হিটটা ট্রান্সফার হচ্ছে যে সারফেস এরিয়াতে দিয়ে, সেই সারফেস এরিয়াটা কোন সারফেস এরিয়া, এটা কি বোঝা যাচ্ছে এই ফিগার থেকে? Yes, sir. অর্থাৎ আমি যদি এক্স ডিরেকশন বরাবর যাই, এক্স ডিরেকশনের যে পারপেন্ডিকুলার যে সারফেস এরিয়া আছে, অর্থাৎ আমার এখানে যদি আমি চিন্তা করি এখানকার যে লেফট হ্যান্ড সাইড যে পোর্শনটা আছে, এই সারফেস এরিয়া অথবা রাইট হ্যান্ড সাইড পোর্শন এরিয়া, দুইটা সারফেস এরিয়া আসলে কি এক সমান নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। আসলে কি পার্থক্য আসে যদি আমি পারপেন্ডিকুলার ওয়েতে আসতে থাকি? ধরলাম আমি আমার ইনিশিয়াল পজিশন হচ্ছে এক্স এর ভ্যালু এখানে ধরলাম 0, আর এখানে ফাইনাল ভ্যালু ধরলাম এল। তো যদি আমি হাফ এর অর্থাৎ অর্ধেক রিজনে আসি, তাহলে খেয়াল করে দেখো আমার যে যে এরিয়া ক্রস করে আসতেছি, সেই ক্রস সেকশনাল এরিয়াটা, এই এরিয়াটা আসলে কোনটা থাকবে? এটা বোঝা যাচ্ছে কিনা দেখো। মানে আমরা যদি খেয়াল করে দেখো যে মানে এই যে পাস করছে হিট, হিট পাস করার সময় আমি বলতেছি দেখো, হিট ট্রান্সফার রেট ইন এক্স ডিরেকশন পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু ডিরেকশন অফ ট্রান্সফার। তো পারপেন্ডিকুলার টু ডিরেকশন অফ ট্রান্সফার যদি বলি, তাহলে আমার সারফেস এরিয়াটা কোন সারফেস এরিয়ার কথা বলছে? এখানে একটা সারফেস দেখতেছে আমরা কি, মানে ধরো মানে গোলাপি কালারে, এই সারফেস এরিয়াটাকে বলবো কি? So এইটার পারপেন্ডিকুলারটা। এটার পারপেন্ডিকুলার, তাই তো? এখন আমি যদি এক্স ডিরেকশন বরাবর মুভ করতে থাকি, আমার এরিয়ার কি আসলে কোনো চেঞ্জ হচ্ছে এখানে? হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু খুব সামান্য, তাই তো? মানে তুমি যদি দেখো মানে যে এরিয়াটা আছে, আমরা যদি এটাকে একটা ধরো মানে রেগুলার একটা আয়তাকার বলি, রেক্টাঙ্গুলার এরিয়া বলি, তাহলে এই যে সারফেস এরিয়া, যে সারফেস এরিয়াটার কথা বলতেছি, এটার শেপটা কিরকম হবে? একটা রেক্টাঙ্গেল, তাই তো? Yes, sir. ঠিক কিনা? যার আমি এখানে যেমন বলতেছি এটা হচ্ছে এটার থিকনেস, তার মানে এই বরাবর এটা একটা হাইট আছে, এই বরাবর ধরলাম একটা লেন্থ আছে, আমার লেন্থ আর উইডথ দিয়ে গুণ দিলে যে এরিয়াটা পাবো, সেই এরিয়াটাকেই আমরা কনসিডার করবো, ঠিক কিনা? Yes, sir. তাই তো? এখন যদি এক্স এক্সিস বরাবর আমি আস্তে আস্তে আগাইতে থাকি, এই লেন্থ আর উইডথ এটার যে গুণফল, এটার কি খুব একটা চেঞ্জ হবে আসলে? না, স্যার।
আসলে এই ফিগারে পার্টিকুলার এই কেসে কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, তাই তো? এটাই আমি বলতেছি যে আমার, কারণ আমি হিট ফ্লাস্কের কথা বলতেছি এই প্লেন ওয়ালে কিউ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু মাইনাস কে ডিটি বাই ডিএক্স। এটা কোনটা? হিট ট্রান্সফার রেট এক্স ডিরেকশন বরাবর পার ইউনিট এরিয়া। এই ইউনিট এরিয়া কোনটা? পারপেন্ডিকুলার টু ডিরেকশন অফ ট্রান্সফার। এখন প্রপোর্শনালিটি ফ্যাক্টরের ক্ষেত্রে একটা আছে মাইনাস কে, কেটা আমরা বলি এটা হচ্ছে আমার থার্মাল কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে আমরা যে ট্রান্সপোর্ট ফেনোমেনা বলতেছি, মানে ম্যাটেরিয়ালের ট্রান্সপোর্ট প্রপার্টি, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল আমার ভ্যারি করবে। আর যেটা আমার আরেকটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে ডিটি বাই ডিএক্স, যেটা আমরা বলতেছি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্টটা কোন বরাবর? আমার পজিটিভ এক্স ডিরেকশন বরাবর। তাহলে এখানে এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা আসলে কেন বসতেছে এবং এটার ইমপ্লিকেশনটা কি? এটা যদি দেখো, এটা বলতেছে মাইনাস সাইন ইজ কনসিকুয়েন্স অফ দ্য ফ্যাক্ট দ্যাট হিট ইজ ট্রান্সফার্ড ইন দ্য ডিরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার। এটা কিরকম? যে আমি যদি এক্স ডিরেকশন বরাবর ডিটি বাই ডিএক্সটা আমি এখন যদি বের করি এই পার্টিকুলার এই কেসের জন্য, খেয়াল করে দেখো এখানে আমার ডিটি বাই ডিএক্স এর ভ্যালুটা আসলে কি আসবে? আমরা এখানে যে অ্যাজাম্পশনটা ধরছি সেটার মধ্যে একটা বড় স্যার অ্যাজাম্পশন নেগেটিভ আসবে, নেগেটিভ। নেগেটিভ, রাইট? যে আমার স্টেডি স্টেট বলে নিচ্ছে, খেয়াল করে দেখবে একটা, এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টেডি স্টেট তার মানে হচ্ছে আমার টেম্পারেচারের সাথে, সরি টাইমের সাথে সাথে টেম্পারেচার সবসময় কি থাকবে? সেম থাকছে। আমি যখন নন স্টেডি স্টেট বলি তখন যেটা আমরা বলে দেই সেটা হচ্ছে যে টেম্পারেচারটা টাইমের সাথে সাথে কি করবে? ভ্যারি করবে, অর্থাৎ টেম্পারেচার উইল বি এ ফাংশন অফ টি, টাইম। এখানে আমরা টেম্পারেচার সবসময় ফিক্স থাকতেছে দুই এন্ডে। তো আমি যদি ডিটি বাই ডিএক্স বলি, দেখো ডিটি বাই ডিএক্স সমান সমান হচ্ছে এই প্রান্তে টি1, এই প্রান্তে টি2। আর আমি যদি এক্স ডিরেকশন বরাবর x2 মাইনাস x1 এ আসি, তাহলে এই ভ্যালুটা আসবে কত? এল। আর টি2 মাইনাস টি1 তখন আসতেছে। তো এল অবশ্যই একটা পজিটিভ নাম্বার। টি2 মাইনাস টি1টা কি এখানে? পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। নেগেটিভ। সো এই সিনারিওতে আমার ডিটি বাই ডিএক্সটা আমার নেগেটিভ, এবং আমরা দেখতেছি হিট ফ্লাক্সটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে। তাহলে আমি যদি এইভাবে লিখি আমার ইকুয়েশনটা কিউ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু মাইনাস কে টি2 মাইনাস টি1 বাই এল, আমার এই যে ভ্যালু অর্থাৎ কিউ এক্স এর ভ্যালু যেটা কিউ ডাবল প্রাইম, এই ভ্যালুটা তখন কিন্তু পজিটিভ আসবে, ঠিক তো? ইয়েস স্যার। এখন যদি আমি বলতাম যে আমার টি1 এর ভ্যালু কম, টি2 এর ভ্যালু বেশি, আমি যদি এই সেম ইকুয়েশন লিখি তখন কিউ এক্স এর ভ্যালুটা কি আসতেছে? স্যার নেগেটিভ। নেগেটিভ আসবে। তার মানে আমার এই যে ডিরেকশন আমি যে দিচ্ছি পজিটিভ দিকে, এটা তখন চেঞ্জ হয়ে কোন দিকে চলে যাবে? নেগেটিভ দিকে চলে আসবে। এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা খেয়াল করে দেখি, ঠিক আছে? যদি কারো সমস্যা থাকে, কারণ এটা খুব মেজর একটা জিনিস, ডিরেকশনের টেন্ডেন্সিটা যাতে ভুল না হয়। আমি যদি টি2 বড় করে দেই তাহলে আমার এই টি2 মাইনাস টি1 এটা কি হয়ে যাবে? পজিটিভ আসবে। তখন এই যে কিউ ডাবল প্রাইম এর ভ্যালু এটাও তখন মাইনাস আসবে। দ্যাট মিনস যে আমার এই হিট ফ্লাস্কের ভ্যালুটা তখন আর পজিটিভ এক্স ডিরেকশনে থাকছে না, বরঞ্চ আমার এক্স ডিরেকশনের নেগেটিভ দিকে তখন ট্রান্সফার হবে। তো আমরা ইন জেনারেলি আমরা এই যখন ইকুয়েশনটা লিখি কিউ ডাবল প্রাইম এক্স হিট ফ্লাস্ক সমান সমান আমরা চাইলে লিখতে পারি কে ইন্টু টি1 মাইনাস টি2 বাই এল ইজ টু কে ইন্টু ডেল্টা টি বাই এল। যখন আমরা এই ভ্যালুটাকে আমরা মানে পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ ডিরেকশন নিয়ে আমরা যখন কথা বলবো না, তখন আমি চাইলে যে কোনো ফর্মে লিখতে পারি, ঠিক আছে? অর্থাৎ ডেল্টা টি এটা যদি আমি জানি, এল কে জানি, আমি টোটাল অ্যামাউন্ট অফ হিট ফ্লাক্সটা আমরা বের করতে পারি। যখনই আমার ডিরেকশনের কোশ্চেনটা আসবে তখনই আমার কিন্তু এই সাইনটা আমার ম্যান্ডেটরি হয়ে যাবে। তো তাহলে আমরা ইকুয়েশন পাচ্ছি কিউ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু কে ইনটু টি1 মাইনাস টি2 বাই এল বা কে ইনটু ডেল্টা টি বাই এল। এটাই হচ্ছে আমার ফার্স্ট রেট ইকুয়েশন বা ফুরিয়ার ইকুয়েশন যেটাই বলো। এবং এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এই হিট ফ্লাক্সটা বের করতে পারতেছি। হিট ফ্লাক্সের ডেফিনেশনে আমরা বলতে হচ্ছে যে রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া। এখন যদি আমি হিট রেট বলি, আমাকে যদি প্রবলেমে বলা হয় যে আমাকে হিট রেট বের করতে হবে বাই কন্ডাকশন কিউ এক্স, এটার ইউনিট কিন্তু ওয়াট। তার মানে আমার যে এরিয়াটার অ্যাক্রসে হিটটা ট্রান্সফার হচ্ছিল, অর্থাৎ আমি যে এরিয়াটা দিয়ে ভাগ দিচ্ছিলাম ওই এরিয়াটা এখন আমাকে গুণ দিতে হবে। তার মানে থ্রু এ প্লেন ওয়াল অফ এরিয়া এ, এটা কিভাবে পাবো? প্রোডাক্ট অফ ফ্লাক্স হচ্ছে কিউ ডাবল প্রাইম এক্স ইন্টু এরিয়া। তো এই প্রবলেমে যদি আসে, এখানকার এই এরিয়াটা কোনটা? এই এরিয়াটা হচ্ছে আমার এই
যে লেফট হ্যান্ড সাইড বলো বা রাইট হ্যান্ড সাইড যে সারফেস আছে সেই সারফেসের টোটাল এরিয়াটা আমাকে বের করতে হবে যদি আমি এক্স ডিরেকশন বরাবর চিন্তা করি। এখন এক্স এর বদলে যদি আমি বলি যে ওয়াই ডিরেকশন বরাবর আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে অথবা অথবা জেড ডিরেকশন বরাবর আছে, তখন আমার এই এরিয়া গুলো কি হয়ে যাবে? So direction এ perpendicular. সবসময় ডিরেকশনে পারপেন্ডিকুলার এবং এরিয়া গুলো তখন আমাকে ওইভাবে ভাগ করে নিতে হবে। তো আমাদের যে প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলোর যে মেথোডোলজি এই বইয়ে ফলো করা আছে এবং আমরা ওভার দা কোর্স এইভাবে ফলো করার চেষ্টা করব। এই কয়েকটা স্টেপ দিয়ে আমাকে প্রবলেম সলভ করতে হবে। তো সলভ করার ক্ষেত্রে আমাকে যেটা দেখতে হবে যে প্রবলেম গুলো আছে সেখানে আমার অবশ্যই কেয়ারফুলি রিড করতে হবে যে কোন জিনিসগুলো আসলে এখানে নোন, অর্থাৎ আমার যে স্টেট ফাংশন গুলো বা ভ্যারিয়েবল গুলো যেগুলো এখানে বলে দেওয়া আছে সেটা কনসাইসলি এবং ব্রিফলি দেখে আমার আইডেন্টিফাই করতে হবে। এরপরে যেটা দেখতে হবে যে আমার কোন জিনিসটা আসলে বের করতে বলছে আমাকে। ফাইন, সেকেন্ড স্টেপ একটা স্কিমেটিক আমরা ড্র করতে পারি, এটা ম্যান্ডেটরি না। তোমরা যখন প্রবলেম সলভ করতে যাও তোমরা যদি নিজেরা মানে ইমাজিন করে নিতে পারো সমস্যা নাই, আর যদি মনে করো যে না ড্র করে নিলে ভালো হবে, ইউ ক্যান ড্র ইট। দেন অ্যাজাম্পশন, কিছু অ্যাজাম্পশন আমাদের সবগুলো প্রবলেমের ক্ষেত্রে আমাদের রাখতে হবে, কারণ অ্যাজাম্পশন যদি চেঞ্জ করি রেজাল্টও চেঞ্জ হবে। এরপরে হচ্ছে যে প্রপার্টি, আমরা একটু আগে দেখলাম যে থার্মাল কন্ডাক্টিভিটি ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। যদি ম্যাটেরিয়ালে থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া থাকে অথবা যদি কোনো চার্ট দেওয়া থাকে যে ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি একটা চার্ট দেওয়া আছে, তো ওই ধরনের চার্ট গুলো বা প্রপার্টি গুলো তখন আমার কম্পাইল করতে হবে। এরপরে মেইন পার্ট যেটা অ্যানালিসিস, অর্থাৎ আমি যে মানে ইকুয়েশন ইউজ করব, আমাকে কোনো না কোনো ম্যাথমেটিক্যাল ফর্মে ইকুয়েশন ইউজ করতে হবে। কোন ইকুয়েশনটা আসলে আমার এই কেস সিনারিওর জন্য পারফেক্ট সেটা আমাকে বের করে নিয়ে আসতে হবে, এটা তোমার কাজ। তো এরপরে হচ্ছে পুরো ক্যালকুলেশন করার পরে আমরা যেটা চেষ্টা করি যে আমরা রেজাল্ট ডিসকাস করতে চাই। ডিসকাশনের মেইন কারণ হচ্ছে যে আমি যে অ্যাজাম্পশন গুলো করলাম প্র্যাকটিক্যাল বা রিলায়েবল সেন্সের যদি চিন্তা করতে চাই এটা আসলে কতটুকু অ্যাপ্লিকেবল, এইটাই মেইনলি কমেন্টসে আসবে। আমরা প্রবলেম সলভ করবো দেখবা যে এক একটার এক এক রকম কমেন্ট আসবে। আমরা যদি প্রথম প্রবলেমে যাই, তোমাদের এক্সাম্পলের বইয়ের প্রবলেম এটা ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসের কথা বলা হচ্ছে। তোমরা ফার্নেস মনে হয় ইউজ করছো ল্যাবে ট্যাবে। তো এই ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসের যদি ওয়াল চিন্তা করো, তোমরা দেখে থাকার কথা আমাদের যে মানে অ্যানালিসিস ল্যাবে বোধহয় তোমরা ক্লাস করতেছো, ওখানে ছোট ছোট মানে ফার্নেস আছে। ফার্নেস গুলোর মানে স্ট্রাকচারটা কিরকম, লাইনিং দেওয়া আছে কি দিয়ে, ব্রিক দিয়ে, তাই তো? ফায়ার ক্লে ব্রিক বলো অথবা রিফ্লেক্টর ব্রিক দিয়ে। এই রিফ্লেক্টর ব্রিক গুলোর কাজ কি আসলে? মানে ফার্নেস দেখছো দু একটা? স্যার আমাদের এখনো ওই ধরনের ল্যাব হয় নাই স্যার। হয় নাই, আচ্ছা ঠিক আছে, যদি না হয় সমস্যা নেই। এমনি তোমরা মানে ইন্টার ইয়েতে পড়ে আসছো বোধহয়। মানে একটা ফার্নেস তুমি যদি চিন্তা করো, একটা কিউব শেপ হতে পারে, রেক্টাঙ্গেল হতে পারে, ভিতরে ক্যাভিটি থাকবে, চারপাশে তোমার কি ব্রিক দিয়ে আমার একটা ফ্রেমওয়ার্ক বানানো। মেইন কাজ হচ্ছে ভিতরে টেম্পারেচার থাকবে বেশি, বাইরে কি হবে, হিটটা কম আসতে থাকবে। তো বলা হচ্ছে যে ফার্নেসটা আমি যখন কনস্ট্রাক্ট করতেছি সেটা বলা হচ্ছে আমি 15 সেন্টিমিটার বা 0.15 মিলিমিটার থিকের একটা ফায়ার ক্লে ব্রিক নিচ্ছি এবং এই ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটিটা নোন 1.7 ওয়াট পার মিটার কেলভিন। তাহলে আমরা যদি মেজার করি, আমি যদি থার্মোকাপল দিয়ে ভিতরে এবং বাইরের টেম্পারেচার দেখি, দেখা যাচ্ছে যে ভিতরে টেম্পারেচার 1400 কেলভিন, বাইরেটা 1150 আউটার সারফেসে। বের করতে বলছে হোয়াট ইজ দ্য রেট অফ হিট লস থ্রু এ ওয়াল দ্যাট ইজ 0.5 মিটার টাইমস 1.2 মিটার অন এ সাইড। তো এখানে আমরা মানে আমাদের প্রবলেম গুলো দেখবা যে প্রবলেমের মধ্যে যদি নন স্টেডি স্টেট বলা হয় তখন এই জিনিসটা মেনশন করা থাকবে, অর্থাৎ টেম্পারেচার সাথে টাইমের যদি কোনো রিলেশনশিপ থাকে, যে 10 মিনিট পরে আমার চেঞ্জ হচ্ছে, এই প্রবলেম ওরকম কিছু বলা নাই। যখন আমার টাইমের কোনো রিলেশন থাকবে না, আমরা ইউজুয়ালি ধরে নেই যে এটা একটা স্টেডি স্টেট কন্ডিশন, অর্থাৎ টাইমের সাথে আমার টেম্পারেচারে কোনো ভ্যারিয়েশন আসছে না। সো স্টেডি স্টেট কন্ডিশন এবং আমার যে ওয়াল থিকনেসটা এখানে প্রেসক্রাইব করে দেওয়া আছে, এরিয়া যেটা আছে সেই এরিয়াটাও বলে দেওয়া আছে, থার্মাল কন্ডাক্টিভিটি মেনশন করা আছে, আর দুইটা সারফেসের টেম্পারেচার, এই জিনিসগুলো আমার এখানে নোন। বের করতে বলছে আমার হিট লস। আমাদের যে অ্যাজাম্পশন গুলো থাকবে মেইনলি একটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশন, আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল কন্ডাকশনের কথা চিন্তা করছি ওয়ালের ভিতর দিয়ে,
আর থার্মাল কন্ডাক্টিভিটিটা সব লোকেশনে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তাহলে আমাদের যে ওয়াল যেটা আছে সেই ওয়ালটা আসলে এরকম একটা ওয়াল, যেটা ডাইমেনশন বলতেছে উইথ এত, হাইট এত, এবং এটার যে থিকনেসটা হচ্ছে 3.15 মিটার। এবং এখানে আমার এই ইনার সাইডের টেম্পারেচার 1400 কেলভিন, বাইরেরটায় 1150 কেলভিন। তো আমরা যদি এই লোকেশন বরাবর চিন্তা করি, এটাকে যদি এক্স ডিরেকশন ধরি, আমার হিটটা আসলে কি হচ্ছে এই বরাবরই কন্ডাকশনের মাধ্যমে বেরিয়ে আসবে, তাই তো, এক্স ডিরেকশন। তো এই এক্স ডিরেকশনে আমার যদি স্কিমেটিক দেখো, এই প্রান্তে টেম্পারেচার T1, এই প্রান্তে টেম্পারেচার T2, এর থার্মাল কন্ডাক্টিভিটি দেয়া আছে, এক্স ডিরেকশন বরাবরের থিকনেসটাও আমার দেয়া আছে। তো তাহলে আমার এখানে যদি আমি এই অ্যাজাম্পশন গুলো নেই, তাহলে আমি কোন ইকুয়েশনটা এখানে আসলে ইউজ করব? আমাকে বের করতে বলছে কোনটা? স্যার হিট রেট, আচ্ছা হিট রেট, তাই তো। হিট রেট আমরা সরাসরি আসলে বের করতে পারি না, আমাদের কি লাগে? আমরা যদি আগে ইনিশিয়াল ভ্যালুটা লাগে কি অফ আমার ডাবল প্রাইম এক্স। এই কিউ ডাবল প্রাইম এক্স অর্থাৎ হিট ফ্লাক্সটা আমরা বের করে নিব, এবং হিট ফ্লাক্সটাকে আমরা কি করব, এই সারফেস এরিয়া যেটা আছে সেটা দিয়ে গুণ দিলে আমার হিট রেটটা আমরা বের করব। সেক্ষেত্রে আমার অ্যানালিসিস পোর্শন যেটা, সেটা হচ্ছে হিট ট্রান্সফার যেটা হচ্ছে, এটা ওয়ালের মাধ্যমে হচ্ছে, কন্ডাকশনের মাধ্যমে হচ্ছে। তাহলে আমার হিট ফ্লাক্সটা আমরা ফুরিয়ারস ল দিয়ে আমরা বের করব। এই কে এর ভ্যালু আমার দেওয়া আছে, ডেল্টা টি এর ভ্যালু আমরা জানি, এল এর ভ্যালু জানি। এবং মানে যে জিনিসটা খেয়াল করার বিষয়, যে আমি যদি এখানে এল সমান 0.15 না বলে এখানে এটাকে এল এর জায়গায় যদি আমি বলতাম এটা ডাব্লিউ, তাহলে কি কোনো সমস্যা ছিল? মানে এখানে আমি উইথ বলছি, এটা হাইট বলছি, এটা আমি যদি এটাকে চেঞ্জ করে আমি ধরে বললাম যে না, এটা হচ্ছে আমার থিকনেস, এটা হাইট, এটা আমার মানে থিকনেস, মানে যেটাই যেভাবেই দিই না কেন, আমার কিন্তু যখন আমরা অ্যানালিসিস করবো, আমার কিন্তু এই জিনিসটা আমার সবসময় কি থাকবে, যে এক্স ডিরেকশন বরাবর আমার এই থিকনেস, অর্থাৎ আমি যখন ডিটি বাই ডিএক্স বের করতেছি, এই এক্স বরাবর আমার যে সলিডের যে বাউন্ডারি, এটাই কিন্তু আমার সবসময় নিতে হবে। এটা মানে খেয়াল রাখার বিষয় আর কি। কারণ যখন পরীক্ষায় করো, মানে এই ধরনের সিলি মিস্টেক গুলো আসলে হয়ে যায়, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সরি। তো হিট ফ্লাক্স আমরা বের করলাম। হিট ফ্লাক্সের সাথে আমার যেটা করতে হবে এখন, এর পারপেন্ডিকুলার যে এরিয়া আছে, এরিয়াটাকে আমি গুণ দিব। পারপেন্ডিকুলার এরিয়া কোনটা? উইথ আর হাইটের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। সো হাইট হচ্ছে 0.5 মিটার, উইথ 1.2 মিটার, এটার গুণফল এটার সাথে গুণ দিলে আমি টোটাল হিট রেটটা পাচ্ছি। এখানে কমেন্ট সেকশনে দেখো, কমেন্ট সেকশনটা এই প্রবলেমটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে দুইটা জিনিস বোঝানো। একটা হচ্ছে যে তোমার হিট রেট আর হিট ফ্লাস্ক, এই দুইটা জিনিস একটা, এটা তোমাকে ডিস্টিংক্ট করতে হবে। আর আমার ডিরেকশন অফ হিট ফ্লো কোন দিকে, হিট ফ্লো ডিরেকশন কোন দিকে। আমি যদি পজিটিভ এক্স ডিরেকশন চিন্তা করি, এখানে টেম্পারেচারটা কি মানে যেখানে যাচ্ছে ডিক্রিজ করতেছে না ইনক্রিজ করতেছে? যেদিকে যাচ্ছে সেদিকে ডিক্রিজ করছে। এক্স্যাক্টলি, আমার টেম্পারেচার যেদিকে ডিক্রিজ করতেছে, হিট ফ্লোটা সেই দিক বরাবর হচ্ছে। এই জিনিসটা দেখানো আর কি উদ্দেশ্য। তো এখন এরপরে তোমাদের যদি মানে এক্সারসাইজে একটা অঙ্ক আমি দেখা দিচ্ছি। ফ্রিজার কম্পার্টমেন্টের কথা বলছে, ফ্রিজের মধ্যে বলতেছে ফ্রিজটার যে ক্যাভিটি আছে, ক্যাভিটি একটা কিউবিক্যাল ক্যাভিটি, তো সব দিকেই তার মানে লেন্থ হচ্ছে 2 মিটার, মানে সাইডে। এখানে অ্যাজাম্পশন করতেছে যে বটম যেটা পোর্শন আছে, তো আমার যদি টোটাল 6টা সারফেস এরিয়া থাকে কিউবের, তার বটম পোর্শনটা টোটালি পারফেক্টলি ইনসুলেটেড করা, তার মানে এখানে আমার কোনো হিট ট্রান্সফার নাই, অর্থাৎ হিট ফ্লাস্ক এই ডিরেকশন বরাবর 0। What is the minimum thickness of styrofoam insulation that must be applied to top and side walls to ensure a heat load of less than 500 watt? তার মানে আমার যে বাকি 5টা সারফেস এরিয়া আছে, বাকি 5টা সারফেস এরিয়া দিয়ে আমার কি হবে, আমার ভিতরে টেম্পারেচার ফ্রিজে ইউজুয়ালি হয় কম, বাইরে বেশি। তার মানে আমার সারাউন্ডিংস থেকে হিট কি হবে, ফ্রিজের ইনসাইডে আমার ট্রাভেল করবে। টোটাল এই যে হিটটা আমার আসতেছে, হিট লোড, এটার অ্যামাউন্ট বলা হচ্ছে লেস দেন 500। তার মানে আমি এখানে আমার যে কনস্ট্রেইনটা বলি, কনস্ট্রেইনটা যদি চিন্তা করি, এখানে আমার আসলে কনস্ট্রেইনটা কত, আমি এটাকে ইকুয়েশন ফর্মে যদি বলি, কনস্ট্রেইনটা কত আসবে? আমার এখানে হিট লোড মানে কি আসলে কত অ্যামাউন্টে হিট এর ইনসাইড দ্য ফ্রিজ যাচ্ছে। তো এটাকে আমরা যে মানে সিম্বল গুলো বললাম, কোন সিম্বলটা ইউজ করবে, এটাকে হিট ফ্লাস্ক হবে নাকি
হিট রেট হবে। হিট রেট। হিট রেট, কারণ ইউনিটটা দেখলে তুমি বুঝবা, কিন্তু ওয়াট লেখা আছে, তার মানে আমার হিট রেট কিউ এর ভ্যালু এখানে দেয়া আছে, কিউ এর ভ্যালু ম্যাক্সিমাম হইতে পারবে 500 ওয়াট। এটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। আর যেটা দেয়া আছে আমার বাইরের টেম্পারেচার 35°C আর ভিতরে ফ্রিজারের টেম্পারেচার -10°C। তার মানে আমার ফ্রিজারের ডাইমেনশন গুলো দেয়া আছে। এই স্টাইরোফর্মের কন্ডাক্টিভিটি যেটা কে এর ভ্যালু 0.03 ওয়াট পার মিটার কেলভিন, এটাও এখানে মেনশন করে দেয়া আছে। আর ইনার আউটার সারফেস টেম্পারেচার দেয়া আছে। আমাকে বের করতে বলছে হচ্ছে হোয়াট মাস্ট বি অ্যাপ্লাইড টু টপ আর সাইড ওয়াল, অর্থাৎ আমার যে স্টাইরোফর্মের যে আমি ইনসুলেশন লেয়ারটা দিব, এই লেয়ারটার থিকনেসটা কত। আমি যদি স্কিমেটিক ডাকি, এখানে আসলে ক্রস সেকশনাল স্কিমেটিকটা দেয়া আছে, অর্থাৎ আমি যদি একটা কিউবের মাঝ বরাবর কেটে ক্রস সেকশনটা দেখি, আমি আসলে এটা বটম পোর্শনটা দেখতে পাচ্ছি, বটম সারফেস, এটা হচ্ছে টপ সারফেস, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সারফেস। আর সামনে পিছনে অবশ্যই কি থাকবে, মানে আমার একটা ফ্রন্ট সারফেস থাকবে, একটা ব্যাক সারফেস থাকবে, এই দুটো এখানে হয়তো দেখা যাচ্ছে না। তো তার মানে আমার এই যে 6টা সারফেস আছে, এই টোটাল 6টা সারফেস দিয়ে কিন্তু আমার হিটটা কি হতে পারে, ট্রান্সফার হতে পারে। অবশ্যই এখানে কন্ডাকশন, এখানে আমরা অন্য কোনো মুডের কথা চিন্তা করছি না, তাই তো? এবং যখন কন্ডাকশন বলি, কন্ডাকশন হয় কার মাধ্যমে? অ্যাক্রস দ্য সলিড। এখানে সেই সলিডটা কোন সলিড? আমার যে স্টাইরোফোমের যে ইনসুলেশনটা আছে, এই ইনসুলেশনের ভিতর দিয়ে আমার কি হবে? কন্ডাকশন হবে। অর্থাৎ বাইরের টেম্পারেচার আছে, ভিতরে একটা টেম্পারেচার আছে, এর মাঝে আমার কি হচ্ছে? অ্যাক্রস দ্য স্টাইরোফোম ইনসুলেশন আমার হিট ট্রান্সফার হবে। তো তাহলে আমার এই স্কিমেটিক থেকে আমি দেখতেছি যে আমার এই স্টাইরোফোম কন্ডাক্টিভিটি দেওয়া আছে, তার ডাইমেনশন সব দিকেই হচ্ছে, এল এর ভ্যালু হচ্ছে 2 মিটার, উপরে টেম্পারেচার 35, ভিতরে -10। তো তাহলে আমার অ্যাজাম্পশন গুলো যদি দেখি, নিচের যে সারফেস সেটা আমরা বলতেছি পারফেক্টলি ইনসুলেটেড। এখানে হিট ট্রান্সফার কন্ডাকশনের মাধ্যমে হবে এবং ওয়ান ডাইমেনশনাল হবে। ওয়ান ডাইমেনশনাল কিরকম ভাবে খেয়াল করে যদি দেখো, আমি যদি এই সারফেসটায় আসি, এই সারফেসে আমার কি হচ্ছে? এক্স ডিরেকশনটা কোন বরাবর? এই বরাবর। Yes, sir. আবার যদি এই সারফেস আসে, এটা কোন ডিরেকশন বরাবর? উল্টা দিকে, তাই তো? একই এক্স এক্স এক্সেস মোটামুটি একই, কিন্তু ডিরেকশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বাট এক্স ডিরেকশনই বলতে পারি আমি। আর যদি এই টপ সারফেস আসে, সেখানে So উপরে thickness বরাবর। উপর থেকে নিচের বরাবর, তাই তো? কিন্তু মানে আমি যেটা আসলে এখানে ওয়ান ডাইমেনশনাল বলতে যেটা বুঝাইতে চাচ্ছি, যে মানে ডিরেকশনটা কিন্তু এক দিক বরাবর। অর্থাৎ আমি এটাকে যদি এক্স বলি, এই সারফেসে এক্স বরাবর পজিটিভ, এই সারফেসে এক্স বরাবর নেগেটিভ দিকে। এটা যদি জেড ধরি, এদিকে জেড বরাবর ডাউনওয়ার্ড ডিরেকশন, তাই তো? তো এক্ষেত্রে আমরা বলতেছি যে ওয়ান ডাইমেনশনাল কন্ডাকশন হচ্ছে টোটাল 5টা ওয়াল, প্রত্যেকটা ওয়ালের এরিয়াই বলতেছি আমি কি 4 মিটার স্কয়ার। এইভাবে আমার এই ফ্রিজের 5টা সারফেস থেকে আমার কন্ডাকশনের মাধ্যমে হিট ভিতরে আসছে। কন্ডিশন স্টেডি স্টেট প্রপার্টি, অর্থাৎ থার্মাল প্রপার্টি, যেটা থার্মাল কন্ডাক্টিভিটি সব জায়গায় আছে। আমি যদি এখানে ফুরিয়ার্স ল ইউজ করি, তাহলে আমার হিট রেট বের করতে গেলে আমার আগে বের করতে হবে ফ্লাস্ক, তারপরে আমি এরিয়া দিয়ে গুণ দিব। তো কিউ ডাবল প্রাইম এক্স যেটা, সেটা আমরা জানি, সেটা সমান সমান কি? আমরা বলে আসছি কিউ ডাবল প্রাইম এক্স সমান সমান হচ্ছে ডেল্টা টি বাই এল, অথবা আরো যদি পরিষ্কার করে বলি -k ডিটি বাই ডিএক্স, তাই তো? আমরা যদি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি, আর যদি আমি বলি যে কে ইন্টু ডেল্টা টি বাই এল, এই ইকুয়েশনটা আমি ইউজ করব, তাহলে আমার এই ফর্মুলার মধ্যে আমি কিউ ডাবল প্রাইমের জায়গায় ডেল্টা টি বাই এল দিচ্ছি। এই এরিয়াটা হয়ে যাচ্ছে টোটাল এরিয়া, দ্যাট ইজ 5 ইন্টু ডাব্লিউ স্কোয়ার। সো এই যে কিউ পাইলাম, এটা হচ্ছে এইভাবে। তো এখানে আমার কিউ এর ভ্যালুটা আসলে এখানে ম্যাক্সিমাম কত হতে পারে? আমরা এখানে বলে আসছি হিট লোড কত হতে পারে ম্যাক্সিমাম? 500, তাই তো? তাহলে আমি 500 যদি ধরি, তাহলে আমার এই কিউটা নন, এই এরিয়াটাও আমার নন, এই থিকনেসটা আসলে আমার আননোন, কিন্তু ডেল্টা টি এটা আমার known। তাহলে আমি যদি ইকুয়েশনটাকে আমরা জাস্ট রিরাইট করি, আমার এল এর ভ্যালু চাইলে আমি এই ফর্মে এখানে আসতে পারি, এবং এখানে আমার এল ছাড়া বাকি সবই আসলে নোন প্যারামিটার। এর ভ্যালু জানি, ডেল্টা টি হবে 35 -10, ডাব্লিউ এর স্কয়ার জানি,
কিউ এর ভ্যালু জানি। সো এভাবে আমরা লেন্থের ভ্যালুটা বের করতে পারছি, অর্থাৎ ইনসুলেশনের থিকনেসটা কত এভাবে বের করতে পারি। এখন যদি আমরা এই ফিগারটা দেখি, আমরা যে অ্যাজাম্পশনটা নিলাম সেটা হচ্ছে যে আমার ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার হচ্ছে। আসলে কি হচ্ছে? আমরা যদি ফিগারটা ভালো করে দেখি, দেখা যাচ্ছে কিন্তু ফিগারটা। জি স্যার। মানে এখানে অ্যানালিসিসের যে পার্টটা আছে, এখানে যদি আমরা চিন্তা করি আসলে ওয়ান ডাইমেনশনাল যে হিট ট্রান্সফার হচ্ছে এটা কি সব জায়গায় আসলে হচ্ছে? কোনো জায়গায় কি এর বিচ্যুতি আছে? আমরা যদি এই যে কর্নারের জায়গাগুলো যদি যাই, নিচের সারফেসে হচ্ছে না। নিচের সার্ফেসটা আমরা বলে নিলাম যে এটা আসলে কি ইনসুলেটেড, ইনসুলেশন করে রাখছে। সো এটা আমরা ক্যালকুলেশনে কিন্তু আমরা ইউজ করিও নাই, তাই না? আমরা যখন ক্যালকুলেশন ইউজ করছি আমরা কিন্তু 5টা সার্ফেস নিয়ে কাজ করছি। 6 নম্বর সার্ফেসটা যেটা বটম, এটাকে আমরা বাদ দিয়েছি। কিন্তু আমরা যখন ওয়ান ডাইমেনশনাল বলতেছি, তার মানে ধরো দেখো আমরা যে ইকুয়েশন ইউজ করতেছি, বলতেছি যে এই কিউ প্রাইম যেটা আমরা ইউজ করতেছি, এটা বলতেছি ডেল্টা টি বাই এল, এটা এই ইকুয়েশনটা ইউজ করতেছি। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল যখন হিটটা ট্রান্সফার হয়। তোমরা যদি খেয়াল করে দেখো, মানে এই যে এই লেফট হ্যান্ড সাইডে আমরা আসি, লেফট হ্যান্ড সাইড যে সার্ফেস, এখানে এই বটম থেকে আমি টপে যাচ্ছি আস্তে আস্তে, সব জায়গায় আমার হিটটা ট্রান্সফার হচ্ছে কি অ্যাক্রস দ্য থিকনেস এল বরাবর, এল দিয়ে, তাই তো? এখন যখন আমি এই যে এই অংশটায় চলে আসলাম, একদম উপরে যেখানে আমার ইনসুলেশন লাইনিংটা আছে, এই জায়গাতে যখন, এটা তো সলিড তাই তো, এখানে কন্ডাকশন হবে না এই অংশটায়? দেখা যাচ্ছে কি কর্নার অংশটা? জি স্যার। তো এইখানে আমার যদি আমি চিন্তা করি, মানে এই সার্ফেসে লেফট হ্যান্ড সাইড সার্ফেসে আমার এই বরাবর আমার হিটটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ ফ্রম লেফট টু রাইট। আর যদি আমি টপ সার্ফেসটায় আসি, টপ সার্ফেসে আমার ফ্রম আপওয়ার্ড ডিরেকশন টু লোয়ার ডিরেকশন, এইভাবে আমার হিটটা ট্রান্সফার হচ্ছে, তাই তো? তা এই যে কোণায় যে কর্নার অংশটা, কর্নার অংশটা কি হচ্ছে? এখানে কি ওয়ান ডাইমেনশনাল আমি বলবো না, এটা টু ডাইমেনশনাল হবে। অথবা আমি যদি এক্স আর জেড দুটাকে আমি যদি নিয়ে আসি, এখানে এক্স বরাবর আমার এক্স ডিরেকশনেও হচ্ছে ট্রান্সফার, আবার একই সাথে জেড ডিরেকশনে বরাবর কি হিট ট্রান্সফার হচ্ছে? না, হচ্ছে না। স্যার হচ্ছে। হচ্ছে স্যার। হচ্ছে, তাই তো? তাহলে আমার যে ইকুয়েশনটা আমি ইউজ করলাম, এই ইকুয়েশনটা যে রেজাল্টটা দিচ্ছে, সেই রেজাল্টটা আসলে কি, মানে ঠিক রেজাল্ট কি দিচ্ছে নাকি কম দিচ্ছে বা বেশি দিচ্ছে? স্যার কম দিবে। কম দিবে, তাই তো? আসলে আমার হিট ট্রান্সফারটা আরো একটু মানে বেশি হবে, মানে এক্স্যাক্টলি আসলে বেশি হবে না। আমার যে এল এর ভ্যালু যেটা আমি বের করলাম, এই এল এর ভ্যালুটা আমার কি হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে, তাই তো? কিন্তু এই যে চেঞ্জের পার্সেন্টেজ যদি আমি চিন্তা করি, আমার টোটাল এল যদি দেখো, এল এর ভ্যালু হচ্ছে আমার কত, 2 মিটার, তাই না? 2 মিটার। আর আমরা যেটা থিকনেস যেটা বের করলাম, অর্থাৎ এই লাইনিং এর, সরি এল এল বললাম, ভুল বললাম, এই যে উইডথ হচ্ছে 2 মিটার। আর এল যেটা বের করলাম, থিকনেস অফ স্টাইরোফোম, এটা আমরা বের করলাম কত, 54 মিলিমিটার। আমরা যদি কম্পেয়ার করি যে আমার টোটাল সার্ফেস এরিয়ার কত পার্সেন্টে আমার এই টু ডাইমেনশনাল ট্রান্সফারটা হচ্ছে, এটা যদি আমরা দেখি, তাহলে মোটামুটি ধরো 2 থেকে 3% মতো হয়তো আসবে। তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখতে পারো যে 54 মিলিমিটারকে যদি তুমি 2 মিটার দিয়ে ভাগ দাও, টোটাল কত পার্সেন্ট। তার মানে আমার মার্জিন অফ এরর যদি চিন্তা করি, মার্জিন অফ এররটা কত, সেটা আমরা কি করতে পারি, জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি যে আমার ভুলটা কতটুকু। যদি আমি পারফেক্ট রেজাল্ট চাই, তখন আমাকে আসলে কি করতে হবে, আমাকে এই টু ডাইমেনশনাল যে মেজারমেন্ট আছে ওই ইকুয়েশনটা আমাকে কি করতে হবে, আসলে ইউজ করতে হবে। এই প্রবলেম কি বোঝা গেল? আশা ইয়েস করি স্যার। বোঝা গেছে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে বা প্রবলেম, মানে কোশ্চেন আছে? আমি এটা আপাতত বন্ধ করে দিচ্ছি। বলো। একটু জোরে বলো, ফ্লাস্ক কি? হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ 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 আচ্ছা, তোমার যে প্রবলেম বললা মানে আমরা আজকে তো ধরো তোমার মানে ওয়ান ডাইমেনশনালটা দেখাইলাম, তাই তো? আমি যদি টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল যাই, তখন যে ভেক্টরের জিনিসটা এটা আমরা এর পরের যে চ্যাপ্টার যেটা আছে তোমার চ্যাপ্টার 2, আজকে তোমার বইয়ের চ্যাপ্টার 1টা পড়াচ্ছি, ওইখানে কিন্তু আমাদের এই জিনিসটা ডিসকাস করবো আমরা। যে তখন আমার যে ইউনিট ভেক্টর মানে ডিরেকশন ওয়াইজ ইউনিট ভেক্টর মানে আমার কিভাবে আসবে সেটা আমরা আমাদের যেটা করতে হবে, ধরো একটা তুমি যদি মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট তুমি ফিক্স করো, তখন সেই অনুযায়ী তোমাকে ভেক্টরটা তোমাকে বের করতে হবে এবং ওই ভেক্টর অনুযায়ী তোমার এটা ট্রান্সফার হবে। তখন ইকুয়েশন আমরা এখানে যেরকম শুধু এক্স এক্সিস বরাবর বলছি কিউ এক্স, তখন কিন্তু কিউ এক্স আর থাকবে না। তখন আমরা এটাকে মানে ওই পার্টিকুলার যে ডিরেকশন অর্থাৎ এন ডিরেকশন যদি বলো যে নর্মাল ভেক্টর, ওই ডিরেকশন বরাবর আমার হিট ফ্লাক্স বের করতে হবে এবং তখন তোমার এক্স টার্মের সাথে তোমার ওয়াই জেড এই টার্মগুলো তখন কি হয়ে যাবে, চলে আসবে। এটা তো গেলে স্টেডি স্টেটের কথা বলছো, আবার যদি নন স্টেডি স্টেট হয় তখন টেম্পারেচার এফেক্টও চলে আসে। মানে আজকে যেটা দেখলে সেটা হচ্ছে সবচেয়ে সিম্পল ফর্ম, ঠিক আছে? আমরা হয়তো সামনে যখন যাব কমপ্লেক্স তুমি যেটা জিজ্ঞেস করলে সেটা আমরা পরে আবার নিয়ে আসবো, ঠিক আছে? আর যেটাই হোক না কেন মানে তুমি যে ডিরেকশনই দাও না কেন, তুমি যে মানে তোমার জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন তুমি যেভাবেই সেট করো না কেন, ইট ইজ পসিবল। আমার পয়েন্টটা হচ্ছে যে তুমি এটা বের করতে পারবা, কিন্তু তোমাকে যেটা লাগবে যে ওই যে যেটা বললা যে দুইটা প্রান্তের তোমার টেম্পারেচার গ্রেডিয়েন্টটা তোমাকে ফিক্স করে দিতে হবে। এটা যদি ফিক্স করে দাও তখন তুমি ওই ক্যালকুলেশন করে বের করা যাবে। তুমি এটা মনে রেখো, আমরা সেকেন্ড চ্যাপ্টার যখন পড়বো সেকেন্ড চ্যাপ্টারে আমরা এই জিনিসটা আবার তাহলে ডিসকাস করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমার যে প্রবলেমটা মনে রেখো যে ওই আমরা ওভাবে আসলে তখন পারছি কিনা এটা আমরা চেক করে দেখতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের চ্যাট বক্সটা ওপেন করছি, তোমরা একটু সবাই তোমাদের মানে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও, তোমাদের রোল নাম্বারটা লিখলেই হবে, ঠিক আছে? সবাই রোল নাম্বারটা একটু লেখো। ওকে স্যার, আসসালামু স্যার, থ্যাংক ইউ স্যার। দেখো, সবাই ভালো থেকো। তোমাদের ঈদের ঈদের পরে বোধহয় 4 তারিখ ক্লাস হবে, তো ভালো মতো ঈদ করো, ঈদ মোবারক। ওয়ালাইকুম স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক, আদাব। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ঈদ মোবারক স্যার। ঠিক আছে।